নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ। ছত্রপতি নামটা শুনলে আমাদের একজনেরই কথা মনে পড়ে যায় এবং তিনি হলেন শিবাজি মহারাজ। আর আজকের গল্পটি তাকে নিয়েই। আজকের ঐতিহাসিক গল্পটি লিখেছেন হেমেন্দ্র কুমার রায়। তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প, ছত্রপতির অ্যাডভেঞ্চার। ভারতে ছত্রপতি বললেই বোঝায় মহারাষ্ট্রের মহাবীর শিবাজিকে, কিন্তু যখনকার কথা বলছি তখন তিনি ছত্রপতি উপাধি ধারণ করেননি। বাদশাহ ঔরঙ্গজেবের সবথেকে বড় শত্রু ছিলেন ছত্রপতি শিবাজি। শিবাজিকে বধ করতে পারলে দিল্লীশ্বর নিশ্চিন্ত ও নিষ্কণ্টক হতেন, কিন্তু তার সব অপচেষ্টাই হয়েছিল নিষ্ফল শেষ পর্যন্ত। তার প্রধান কারণ শিবাজির বাহুবল নয়, বুদ্ধিবল। ঔরঙ্গজেবের ফাঁদে পা দিয়ে শিবাজি তো বন্দী হলেন আগ্রা শহরে। তারপর তিনি কি অপূর্ব কৌশলে মারাত্মক ফাঁদ ছিঁড়ে বেরিয়ে আসেন, সে গল্প হয়তো সকলেরই জানা। আর যদি তোমাদের সেই গল্পটি জানা না থাকে তাহলে পরবর্তী ভিডিওতে থাকছে শিবাজি কিভাবে আগ্রা থেকে পালিয়ে আসলো। সত্য যে উপন্যাসের চেয়ে অদ্ভুত, ওই বিখ্যাত ঐতিহাসিক কাহিনীটি সেই কথাই প্রমাণিত করে। জেল ভেঙে অনেক কয়েদি তো পালায়, কিন্তু তাদের অধিকাংশই পরে নাগালের বাইরে যাওয়ার আগেই ধরা পড়ে সুরসুর করে জেলে ঢুকতে বাধ্য হয়। এই ব্যাপারটাই দেখা গেছে বারংবার। দিল্লি থেকে মহারাষ্ট্র বহুদূর, তার মধ্যে দিকে দিকে কড়া পাহারা দিচ্ছে হাজার হাজার সতর্ক প্রহরী। শিবাজি কেমন করে তাদের চোখে দিলেন ধুলো, ছেলেবেলায় তা জানবার জন্য মন ব্যাকুল হয়ে উঠত, কিন্তু স্কুলের ইতিহাসে সেই প্রশ্নের উত্তর পাওয়া যেত না। তবে আজকের ছেলেমেয়েদের মনে সেই প্রশ্ন জাগে কিনা জানি না। যদি কারোর মনে সেই প্রশ্ন জেগে থাকে তবে সেটা নিবারণের জন্য যথাসাধ্য চেষ্টা করব। এ হচ্ছে রীতিমতো চিত্ত উত্তেজক অ্যাডভেঞ্চার। আগ্রা থেকে কয়েক মাইল দূরে এক বিজন অরণ্য, সেইখানে বসল পলাতকদের পরামর্শ সভা। অবশেষে স্থির হলো, পাছে ভারী দল দেখে লোকের মনে সন্দেহ জাগে, তাই দলের অন্যান্য সদস্যরা যাবেন একদিকে এবং শিবাজি, তার বালক পুত্র শম্ভুজি ও 3 জন পদস্থ কর্মচারীকে নিয়ে যাত্রা করবেন অন্যদিকে। শিবাজি ও তার সঙ্গীরা সর্বাঙ্গে ছাই মেখে সাজলেন ভবঘুরে সন্ন্যাসী। তারপর অগ্রসর হলেন মথুরার পথে। ওদিকে আগ্রায় বন্দির ঘর শূন্য দেখে প্রহরীদের সর্দার ফুলাদ খাঁ হন্তদন্ত হয়ে সম্রাটের কাছে গিয়ে কুর্নিশ ঠুকে খবর দিলেন, জাহাপানা, শিবাজি রাজা যে নিজের ঘরে আটকে ছিলেন এ আমরা বারবার উঁকি মেরে সচক্ষে দেখেছি। তারপর আচমকা আমাদের চোখের সামনেই তিনি মিলিয়ে গেলেন কোথায় কে জানে। তিনি পাখির মতো ফুরুত করে আকাশে উড়ে পালালেন, নাকি মাটি ফুঁড়ে পাতালে ঢুকে গেলেন, না অন্য কোথাও ভানুমতির খেল খেললেন, সেসব কিছুই বোঝা গেল না। কিন্তু এহেন গাঁজাখুরি গল্পে বিশ্বাস করবেন, ঔরঙ্গজেব মোটেই সেই রকম পাত্র নন। হই হই রব উঠল তখনই। শিবাজির পলায়ন বার্তা নিয়ে দলে দলে দূত ব্যস্তভাবে ছুটে গেল দিকে দিকে। দাক্ষিণাত্যে যাওয়ার প্রত্যেক পথ আগলে সজাগ হয়ে রইল হাজার হাজার সেপাই শাস্ত্রী। কিন্তু চাতুর্যে শিবাজিকে ঠকাবে কে? তিনি মহারাষ্ট্রের বাসিন্দা, তার গন্তব্যপথ ভারতের দক্ষিণ দিকেই বটে। তবে সেই দিকের পথের উপরে থাকবে যে প্রহরীদের দৃষ্টি, সে বিষয়ে তার সন্দেহ ছিল না কিছুমাত্র। অতএব তিনি মাথা খাটিয়ে ধরলেন উত্তর ভারতের পথ। আগ্রা ছেড়ে ঘণ্টা 6 পরে পদব্রজে পৌঁছালেন তিনি মথুরায়। কেউ কিছু সন্দেহ করতে পারল না, কিন্তু ছেলে মানুষ শম্ভুজি মথুরা পর্যন্ত গিয়ে পথশ্রমে একেবারে ভেঙে পড়ল। এও এক গুরুতর সমস্যা। অক্ষম ছেলের মুখ চেয়ে সেখানে অপেক্ষা করলে বাদশাহের গোয়েন্দাদের দৃষ্টি আকর্ষণ করা হবে এবং অক্ষম পুত্রকে সঙ্গে নিয়ে যাবারও উপায় নেই। এখন মুশকিল আসান হয় কেমন করে? কিন্তু সৌভাগ্যক্রমে সেখানে ছিল শিবাজির 3 জন জানিত লোক। তাদের হাতেই পুত্রকে সমর্পণ করে আবার তিনি বেরিয়ে পড়লেন। ইতিমধ্যেই শিবাজি গোপদারি কামিয়ে ফেলেছিলেন। পথে প্রচুর অর্থের প্রয়োজন, কিন্তু তাও অতি গোপনে না নিয়ে গেলে চলবে না। অতএব তিনি হাতে নিলেন এমন একটা মোটা লাঠি, ভিতরটা যার ফাঁপা।
কিন্তু সেই শূন্যগর্ভ যষ্টির ভিতরটা পূর্ণ রইল বহু অমূল্য রত্ন ও স্বর্ণ মুদ্রায়। আরও কিছু ঐশ্বর্য লুকিয়ে রাখা হলো পাদুকার মধ্যে। হিরে চুনির উপরে মোমের প্রলেপ মাখিয়ে শিবাজির ভৃত্যরাও মুখের ও পোশাকের ভিতরে লুকিয়ে রাখলেন। তারপর দিনের বেলা বিশ্রাম ও রাতের অন্ধকারে পথ চলা। শিবাজির অনুচররা 3 দলে বিভক্ত হয়ে বৈরাগী, গোসাই ও উদাসী এই 3 শ্রেণীর সন্ন্যাসীর ভেগ ধারণ করে পিছনে পিছনে চলল। সংখ্যায় ছিল তারা 50-60 জন। মাঝে মাঝে ছদ্মবেশ পরিবর্তনের প্রয়োজন হতো। পলাতকরা কখনো সাজতেন ভিক্ষাজীবী সাধু, কখনো বা নিম্ন শ্রেণীর সওদাগর। এক তীর্থক্ষেত্রে যারা তাদের দেখেছে তারা অন্য তীর্থক্ষেত্রে তাদের চিনতে পারত না। মথুরা ছেড়ে শিবাজি দেশমুখ হলেন না, চললেন পূর্ব দিকে। একে একে গেলেন এলাহাবাদ, বেনারস ও গয়াধামে। তাকে সাধারণ তীর্থযাত্রী ছাড়া আর কিছু বলে ভ্রম করবার উপায় রইল না। এসব অঞ্চলেও যথাসময়ে বাদশাহের ফরমান এসেছে বটে, কিন্তু মহারাষ্ট্রের যাত্রীর আসবার কথা নয় পূর্ব ভারতের দিকে। তাই দক্ষিণা পথের মতো এদিককার কর্তৃপক্ষ যে খুব বেশি হুঁশিয়ারি ছিলেন না সেটুকু সহজেই অনুমান করা যেতে পারে, এবং শিবাজিও চেয়েছিলেন তাই। তবু মাথার উপরে মাঝে মাঝে নেমে এসেছিল বিপদের ফাঁড়া। এইবারে সেই কাহিনী বলবো। সে যেন এক চমৎকার ডিটেকটিভ উপন্যাসের ঘটনা। শহরের ফৌজদারের নাম আলীকুলি। সন্ন্যাসীর বেশে শিবাজি সদল বলে প্রবেশ করলেন সেই শহরে। বাদশাহের ফরমান জাগ্রত করে তুলেছে ফৌজদারকে। শিবাজি ও তার দলবলের হাবভাব সন্দেহজনক মনে হওয়াতে তাদের গ্রেপ্তার করা হলো এবং বন্দীদের নিয়ে জোর জেরা চলতে লাগলো। বোধ করি বন্দীদের পক্ষে জেরার ফল হলো না বিশেষ সন্তোষজনক। গতিক সুবিধার নয় বুঝে শিবাজি ফৌজদারের সঙ্গে গোপনে দেখা করলেন। তখন রাত দুপুর। বন্দী বললেন, আমি শিবাজি। সচকিত ফৌজদার বুঝলেন তার জালে পড়েছে সবথেকে সেরা ঘাঘি মাছ। আশা করা যায় বন্দির পরিচয় পেয়ে তার বুক হয়ে উঠেছিল 10 হাত। শিবাজি বললেন, যদি আমাকে মুক্তি দেন আমার কাছ থেকে আপনি লাখ টাকা দামের একখানা হীরা ও একখানা পদ্মরাগ মণি উপহার পাবেন। পরম লোভনীয় উৎকোচ, একেবারে কল্পনাতীত। বুদ্ধিমান ফৌজদার এমন দুর্লভ সুযোগ ত্যাগ করতে পারলেন না। আলীকুলি কর্তব্য ভুললেন এবং শিবাজি সদল বলে নিরাপদে আবার পদচালনা করলেন নিজের গন্তব্যের পথে। এলাহাবাদ গঙ্গা যমুনার সঙ্গম। শরণাতীত কাল থেকে তীর্থযাত্রীরা এখানে এসে অবগাহন স্নান ও শাস্ত্র কথিত অন্যান্য ধর্ম অনুষ্ঠানের নিয়ম পালন করে থাকেন। শিবাজিও সেখানে স্নানাদি সেরে যাত্রা করলেন কাশীধামের দিকে। পূর্ণতীর্থ বারাণসী ভারতের বর্তমান নগরগুলির মধ্যে সবথেকে পুরাতন। ইউরোপের যখন কেউ রোমের নামও শোনেনি তখনও বারাণসীর খ্যাতি দিকে দিকে দেশে বিদেশে বিস্তৃত। চারিদিকে তরুণ উষার আলো আধারির খেলা। নিষ্ঠাবান হিন্দুর মতো শিবাজিও তীর্থকীর্ত পালন করতে উদ্যত হয়েছেন। এমন সময় সম্রাটের বার্তাবহ নগরে ঢুকে উচ্চকণ্ঠে ঘোষণা করলেন, রাজা শিবাজি পলাতক, অবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে। ঠিক তার একটু আগেই শিবাজির জনৈক পূজারীর হাতের মধ্যে কিছু ধনরত্ন গুজে দিয়ে বললেন, এখন মুঠো খুলো না, শীঘ্র আগে আমাকে শাস্ত্রীয় বিধি পালন করাও। ইতিমধ্যে শিবাজি ক্ষৌরকার্য ও স্নান সেরে নিয়েছেন, কিন্তু তখনও তার অন্যান্য কর্তব্য শেষ হয়নি। ঠিক সেই সময় রাজদূতের ঘোষণা তার কর্ণগোচর হল। পুরোহিত ফিরে দেখেন তার যজমান অদৃশ্য। হাতের মুঠো খুলে তিনি সবিস্ময়ে দেখলেন 9খানি রত্ন এবং কতগুলি স্বর্ণ মুদ্রা। শিবাজির কাছ থেকে প্রাপ্ত ওই দৌলতের প্রসাদে পুরোহিত পরে হয়ে উঠেছিলেন প্রাসাদোপম ভবনের অধিকারী। পূর্বে আরও পূর্বে, দক্ষিণের যাত্রী চলেছেন আরও পূর্ব দিকে। ধূলি নিক্ষেপ করতে হবে বাদশাহের গুপ্তচরদের ক্ষুধিত চক্ষে। কাশীধাম থেকে তাড়া খেয়ে শিবাজি ক্রোশের পর ক্রোশ পার হয়ে গেলেন দ্রুত পদে। অবশেষে গয়াধামে। সেখানে অর্ঘ্য নিবেদন করলেন বিষ্ণুর পাদপদ্মে। তারপরেই আছে বঙ্গদেশ। কিন্তু বঙ্গদেশ তীর্থের জন্য ভারত বিখ্যাত নয়।
কিন্তু সম্রাটের গোয়েন্দারাও দক্ষিণা পথে মিথ্যা ছোটাছুটি করে শ্রান্ত হয়ে এতদিনে শিবাজির আশা নিশ্চয়ই পরিত্যাগ করেছে। আলেয়ার পিছনে ছোটারও মানে হয় কারণ তাকে দেখা যায়, কিন্তু যে থাকে একেবারে চোখের আড়ালে তার পাত্তা পাওয়া যাবে কেমন করে? অতএব এইবারে এসেছে স্বদেশ প্রত্যাগমনের প্রশস্ত সুযোগ। শিবাজি এবারে অগ্রসর হলেন বিহার থেকে দক্ষিণ পশ্চিম দিকে। সুদূর পথ, ভারতের প্রায় এক প্রান্ত থেকে আর এক প্রান্তে। মাঝে পড়ে বিস্তর নদ নদী, দুস্তর প্রান্তর, দুশ্চর অরণ্য, দুর্লঙ্ঘ পর্বত, বিপজ্জনক জনপদ। পায়ে হেঁটে ক্রোশের পর ক্রোশ পার হতে হতে পা ওঠে টনটনিয়ে, গায়ে হয় ব্যথা। শিবাজি ছিলেন অশ্বপৃষ্ঠে ভ্রমণে অভ্যস্ত। পদব্রজে পথ অতিক্রম করতে আর তার ভালো লাগলো না। অতএব পথিমধ্যে এক জায়গায় দরদস্তুর করে তিনি একটি টাট্টু ঘোড়া কিনে ফেললেন। সঙ্গে রৌপ্য মুদ্রার অভাব, তাই তিনি জেব থেকে থলি বার করে অশ্ব ব্যবসায়ীর হাতে সমর্পণ করলেন কয়েকটি মোহর। অশ্ব ব্যবসায়ীর বিস্ময়ের সীমায় রইল না। বলা বাহুল্য, তখন শিবাজির অদ্ভুত পলায়ন বার্তা ছড়িয়ে পড়েছিল সারা ভারতে। সে চমকে উঠে বলল, একটা ছোট টাট্টু ঘোড়ার জন্য আপনি এত বেশি দাম দিচ্ছেন? নিশ্চয়ই আপনি শিবাজি রাজা। ব্যবসায়ের মুখ চটপট বন্ধ করবার জন্য মোহর ভর্তি থলিটাই তার হাতে ফেলে শিবাজি তৎক্ষণাৎ ঘোড়া ছুটিয়ে সেখান থেকে সরে পড়লেন। গোদাবরী নদী তীরের এক গ্রাম। ছদ্মবেশী সন্ন্যাসীর দল সেখানকার কোনো চাষির বাড়িতে গিয়ে অতিথি হলো। চাষির বুড়ি মা দুঃখ করে বললেন, কি বলবো বাবা, সর্বস্ব গিয়েছে। আর কি আমাদের অতিথি সৎকার করবার সামর্থ্য আছে? কৌতূহলী শিবাজি শুধলেন, কেমন করে সর্বস্ব গেল মা? বুড়ি বললেন, শিবাজি ডাকাতের চেলা চামুন্ডারা গোটা গাঁ লুট করে গেছে, আমাদেরও কিছু রেখে যায়নি। তারপর সে লুঠেরাদের দলপতি শিবাজির উদ্দেশ্যে চোখা চোখা বাক্যবাণ বর্ষণ করতে লাগলো। শিবাজি চেপে গেলেন তখনকার মতো, কিন্তু সেই কৃষাণ পরিবারের নাম ও ঠিকানা মনে রাখতে ভুললেন না। পরে যথাসময়ে দেশে ফিরে তিনি সেই কৃষককে সপরিবারে নিজের কাছে ডেকে পাঠালেন। নিশ্চয়ই তারা এসেছিল খুব ভয়ে ভয়ে, কিন্তু বাড়ি ফিরেছিল ভারী হাসি মুখে, শিবাজির মঙ্গল কামনা করতে করতে। উত্তর পূর্ব পশ্চিম ঘুরে অবশেষে দক্ষিণে, রীতিমতো ভারত পরিক্রমা। দিগ্বিজয়ী রূপে নয়, মহাবীর হয়েও ভাগ্যহত শত্রুভীত অভাগাজনের মতো শিবাজি আজ বৃহৎ ভারতের যে অংশের মাটি মাড়িয়ে স্বদেশে ফিরে এলেন, অদূর ভবিষ্যতে তারই সৃষ্ট সৈন্য সামন্তগঞ্জে সেই বিপুল ভূখণ্ডের দিকে দিকে গৈরিক পতাকা উড়িয়ে বিজয় উৎসবে প্রদত্ত হয়ে উঠবে, এ কথা কেউ সেদিন কল্পনায়ও আনতে পারেনি। একান্ত অকালে পূর্ণ গৌরবের মাঝখানে অন্তিম নিঃশ্বাস ত্যাগ করবার আগেই মাত্র ৩৩ বছরের মধ্যেই নিজের হাতে তিনি এমন এক দুর্ধর্ষ জাতি তৈরি করে গিয়েছিলেন, যার কাছে সকল গর্ব হারিয়ে সকাতরে করুণা ভিক্ষা করতে হয়েছিল একদা অপরাজেয় শক্তিগর্বিত মোঘল রাজবংশকেও। স্বর্ণ ও রত্ন খচিত ময়ূর সিংহাসনে আসীন হয়ে সেদিন যে আলমগীর ঘৃণাহ শিবাজি মারাঠি ও সেই সঙ্গে সমগ্র হিন্দু জাতির উচ্ছেদ সাধনের জন্য প্রাণপণে চেষ্টা করে গিয়েছিলেন, পরে সেই আলমগীর নামেই পরিচিত দ্বিতীয় দিল্লীশ্বর মারাঠাদেরই আশ্রয় গ্রহণ করতে লজ্জিত হননি, এবং তখন তার মসনদ বলতে বোঝাতো কাঠের তৈরি এক নকল ময়ূর সিংহাসন। আবার তারও বছর ২ পরে ওই মারাঠিরাই গায়ের জোরে দখল করেছিল রাজধানী দিল্লি পর্যন্ত। কিন্তু সেসব হচ্ছে আরও কিছুকাল পরের কথা। আপাতত ঔরঙ্গজেবের লক্ষ্যচ্যুত শিবাজি কোনো ক্রমে নিজের কোটে পদার্পণ করে আশ্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচলেন। কালচক্র ঘুরে যাবে কোন দিকে তিনি বা ঔরঙ্গজেব কেউই তা এখনো পর্যন্ত জানতে পারেননি। বীরধাত্রী রত্নপ্রসবিত্রী পুত্রগত প্রাণা জিজাবাই নিজের হাতে মানুষের মতন মানুষ করা ছেলে আজ হিন্দু বিদ্বেষী কূটচক্রী নৃশংস ঔরঙ্গজেবের খপ্পরে গিয়ে পড়েছে। তাই শিবাজি জননীর জীবন হয়ে উঠেছে দুঃসহ স্বপ্নের মতো। একাকিনী বসে বসে তিনি নিজের দুর্ভাগ্যের কথা চিন্তা করছেন।
এমন সময়ে দাঁড়ি এসে খবর দিল একদল বৈরাগী তার সাক্ষাৎ প্রার্থনা করে। তিনি সম্মতি দিলেন। সন্ন্যাসীরা সামনে এসে দাঁড়ালো। একজন হাত তুলে তাকে আশীর্বাদ করলেন, কিন্তু আর একজন এগিয়ে এসে লুটিয়ে পড়ল একেবারে তার পায়ের তলায়। জিজাবাই বিস্মিত ও তটস্থ। কোনো সন্ন্যাসী যে তার পায়ে মাথা ছুঁয়ে প্রণাম করবে, এ যে স্বপ্নাতীত, এ যে অমঙ্গলকর। তারপর সন্ন্যাসী মাথা রাখল একেবারে তার কোলের ভিতরে এবং এক টানে খুলে ফেলল নিজের শিরস্ত্রাণ। মাথায় একটা পরিচিত চিহ্ন দেখেই জিজাবাইয়ের বুঝতে দেরি হলো না যে তার কোলের ছেলেই আবার ফিরে এসেছে মায়ের কোলে। দুই হাতে তাকে জড়িয়ে ধরে তিনি আবেগ কম্পিত কণ্ঠে ডাকলেন, শিবা, শিবা, আমার শিবা। নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ। হেমেন্দ্র কুমার রায়ের লেখা এই গল্পটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো। এবং তোমরা আরও কোন বিষয়ে জানতে চাও বা কোন গল্প জানতে চাও বা ইতিহাসের কোন প্রসঙ্গে জানতে চাও সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আমি চেষ্টা করব সেটা তোমাদের সামনে তুলে ধরার। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে। ততদিনের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং ক্রিয়েটিভ সোলের পাশে থেকো। ধন্যবাদ।